নাসিরুল মামুন বলছেন প্রধান অতিথি ফরেন অ্যাডভাইজার জনাব Anyway, I think let me mention SAARC has come to public discussion once again since 25 September when Nobel laureate and Chief Advisor of the interim government of Bangladesh discussed the revitalization of the SAARC with Pakistan's Prime Minister Shahbaz Sharif in New York during the summit for the future. They had a meeting on the sidelines of the London summit. A অ্যাসোসিয়েশন লঞ্চ করার উদ্যোগ নিয়েছিলেন। তার এই ঘোষণার সাথে সাথে শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশ এই সংগঠনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। 85 সালে আনুষ্ঠানিকভাবে ঢাকায় এটা উদ্বোধন হওয়ার পর বেশ উৎসাহ উদ্দীপনার সাথে সার্কের কার্যপ্রণালী চলে 2016 পর্যন্ত। মাঝে মাঝে একটু বিপত্তি হয়েছিল, কিন্তু তারপরেও কার্যক্রম চলে আসছে। সার্কের 4টা সেন্টার আছে এবং একটা ইউনিভার্সিটি আছে which are functioning. এবং সার্ক সেক্রেটারিয়েট যদিও সামিট হচ্ছে না, নেপালের উদ্যোগ থাকার কারণে সার্ক সেক্রেটারিয়েট ফাংশন করতেছে। তারা বিভিন্ন আন্তর্জাতিক কাজ করবে এবং রিজিওনাল কোঅপারেশন এগিয়ে নেওয়ার জন্য সেমিনার, ওয়ার্কশপ এসব করে চলেছে এবং এতে সহায়তা দান করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এখন যে কথাবার্তা শুরু হলো, এটা ধন্যবাদ একমাত্র পাওয়ার উপযোগী আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উনি গত সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে সার্ক পুনর্জীবিত করার প্রস্তাব দেন। কার্যক্রম সম্পর্কে আমাদের সামনে কিছু ধারণা দিলেন। আমরা মূল আলোচকদের কাছ থেকে আলোচনা শুনব। আমি শুধু বলতে চাই যে 1985 সালে যখন এই সার্কের প্রতিষ্ঠা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, তখন সার্কের সদস্য ছিল 7টি। আপনারা জানেন যে এই সার্ককে আমরা বাংলায় বলি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা হিসেবে আমরা এটিকে চিন্তা ছোট সময় থেকে। এর শুরুটি অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে হয়েছিল, খুব জাঁকজমকের সাথে, এবং দক্ষিণ এশিয়ার মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল। সারা দুনিয়াতে যখন বড় বড় শক্তি তাদের শক্তিমত্তার জানান দিয়েছিল, তাদের উন্নয়ন অগ্রগতির জন্য তারা নানা ধরনের অ্যালায়েন্স তৈরি করেছিল, তখন এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি স্বপ্ন রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1985 সালে। পরবর্তীতে আমরা যাকে স্বৈরাচার বলি, প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ, তার সময়ও সার্ক খুব ভালোভাবে চলছিল আমরা যেটা দেখেছি। কিন্তু সেই সার্কটি এখন অকার্যকর কেন হয়ে পড়লো, এই বিষয়গুলো আমার মনে হয় যে আলোচনা করবেন আলোচকরা, আর সেখানে সাংবাদিকদের ভূমিকা কি হতে পারে সেটি নিয়েও আলোচনা হবে।
তবে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে এই সার্ককে অকার্যকর করবার পিছনে মূলত একটি বড় দেশ দায়ী। তাদের কারণেই এই সার্ক কার্যকর হতে পারছে না এই দক্ষিণ এশিয়াতে। Not only Bangladesh, but world subcommunity and SAARC anymore. Because the SAARC is geographically is most important, because SAARC leadership from Bangladesh, ex-President John Hamani. As to society the impact of SAARC on global economy. Despite setbacks due to global economic crisis, our region regained momentum. The emergence of China and India as largest economies gradually shifted the epicenter of global economy gradually towards the east, making South Asia's economy play a greater impact on global economy. It provided opportunity for economic integration with South Asian regions. The inclusion of China could here be a game changer. The issues and concerns of SAARC. Inter-regional trade. SAARC failed to switch in the last 40 years from SAFTA to SAFTA. এখন থেকে 300 বছর আগে অ্যাডাম স্মিথ একটা বিপক্ষের নিয়ে তিনি বলে গেছেন এখন থেকে 300 বছর আগে সম্পদ যুদ্ধ ও রাজনীতির জন্য যতই বিপজ্জনক হোক না কেন বাণিজ্যের জন্য অবশ্যই লাভ। একটা বিরাট দেশ যাযাবর, অসভ্য, গরিব এবং বর্গ জনসমষ্টি বেষ্টিত থাকে, তাহলে ওই দেশ তার নিজ মৃত্তিকা ও কৃষি সম্পত্তি তাদের ও আভ্যন্তরীণ কিন্তু বৈদেশিক বাণিজ্য নয়। এই 27 দেশ তাদের যত বৈদেশিক বাণিজ্য তার শতকরা 62% নিজেদের মধ্যে করে। ইভেন যদি আমরা আমাদের পার্শ্ববর্তী আরেকটা সংগঠন আছে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো, তারা নিজেদের মধ্যে এখন 52% ট্রেড বাণিজ্য নিজেরাই নিজেদের মধ্যে করে। আর আসলে সার্কের দিকে তাকায় এটা মনে হয় এখনো 2% হয়নি। এখন থেকে 20 বছর আগে আমরা বলতাম 0.7%, ইদানিং কালে একটু বাড়ছে, কিন্তু তাতেও মনে হয় 2-3% বেশি হবে না। অতএব আপনারা জানেন সার্ক কি অবস্থা আছে এখন। একদম শুরুর একটুখানি বলি, আসলে সার্ক SARC-ও আগে কিন্তু ছিল SAF, সাফ দিয়ে শুরু। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার চাকরিতে যোগ দেওয়ার পর ট্রেনিং সমাপ্ত করে যখন আসলাম তখন আমার প্রথম ডেস্কে অ্যাসাইনমেন্ট ছিল সার্ক ডেস্ক SAF। তো সেই হিসেবে আমার অ্যাটাচমেন্ট একেবারেই প্রাচীন সময় থেকে। বস্তুত সেকশনটাকে শুরু করতে হয়েছিল আমার, তারপরে তো এটা ধীরে ধীরে এগিয়েছে। এবং আমি বলবো যে ধরুন পরবর্তী কয়েক বছরের মধ্যে কিন্তু আমরা সাবমিট করতে পেরেছি। কাজে আমি বলবো না যে খুব স্লো অগ্রগতি হয়েছে, এটা আমি বলবো না। শুরুতে একটা সমস্যা ছিল প্রথম থেকে, কারণ যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূত যাচ্ছিলেন তারা একটা অনুভব করছিলেন যে পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত দুই দেশেই একটু রিজার্ভেশন লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান ভাবছিল যে এটা ভারতের তত্ত্বাবধানে এক ধরনের একটা প্রতিষ্ঠান হবে। ভারত ভাবছিল যে চারপাশে যে ছোট দেশগুলি তারা গ্যাং আপ করছে, তাদের বিরুদ্ধে সম্ভাবনা আছে, এই ধরনের একটা
সন্দেহ উভয় পক্ষের মনে ছিল, কিন্তু আমার মনে হয় সঠিক কূটনীতির মাধ্যমে সেই তাদের যে মনে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটা দূর করা সম্ভব হয়েছে। যে কারণে দেখুন, যদিও জিয়া রহমান সাহেবের জীবদ্দশায় হয়নি, কিন্তু তার পরপর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের তখন সামিট হয়ে গেল একবারে, এবং একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেল, একটা চার্টার হয়ে গেল, সাফল্যটা ভালোই ছিল। এবং এর কারণে কিন্তু আপনার প্রত্যাশাও সৃষ্টি হয়েছিল অনেক, যে আমরা যেহেতু এত তাড়াতাড়ি এতটুকুতে আসতে পেরেছি, নিশ্চয়ই আরো অনেক অগ্রগতি হবে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়া ছিল বস্তুত একমাত্র অঞ্চল পৃথিবীতে যাদের কোনো ধরনের কোনো আঞ্চলিক সহযোগিতা ছিল না। এবং এটা আমরা স্বীকার করাই ভালো যে আসলে পাকিস্তান ভারত যে রাইভালরি আছে, যেটা রাজনৈতিক এবং নিরাপত্তা জড়িত, এটার কারণে আসলে এদিকে কেউ এগোতে মানে এনকারেজড হয় না, যে না এটা পারা যাবে না। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জিয়া রহমান সাহেব এটা চিন্তা করেছেন যে সম্ভব এত কিছুর পরেও। চার্টারে অনেক লিমিটেশন আছে স্যারকে, যে যেমন দ্বিপাক্ষিক কোনো বিষয়ে এখানে আলোচনা করা যাবে না, তো এটা একটা বড় লিমিটেশন। তবে আরেকটা বিষয় আছে যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই কিন্তু দ্বিপাক্ষিক বিষয় আলোচনা করে না। যখন কোনো ক্রাইসিস সৃষ্টি হয় তখন তারা সেটা সমাধানের চেষ্টা করে। এটাই হলো স্বাভাবিকভাবে চরিত্র। আর যে কোনো নতুন দেশের অন্তর্ভুক্তি সব গ্রুপই নিয়ে কিন্তু সবার সম্মতি লাগে, এমনকি ইউরোপ, সেখানেও কিন্তু সম্মতি ছাড়া যেতে পারে। আমরা জানি যে ন্যাটোতে অন্তর্ভুক্তি দিয়ে কিছুদিন আগে যেটা ঝামেলা হলো তুর্কি আপত্তির কারণে। কাজে এগুলি খুব অস্বাভাবিক কিছু না, অগ্রগতি সম্ভব। প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল, প্রতি বছর হয়, আপনারা জানেন স্ট্যাটিস্টিক্স অলরেডি আসছে আপনাদের কাছে। তারপরেও কিন্তু একটা মোটামুটি ধরুন ঠিক আছে, এই বছরটা হলো আগামী বছর হয়ে যাচ্ছে। আমরা সমস্যায় পড়েছি গত 10 বছর যাবত যে কোনো সামিট হচ্ছে না। সামিট হচ্ছে না কেন, সেই আলোচনা আমি যেতে প্রয়োজন পড়ে না, আপনারা সবাই জানেন। সামিটে সব সমস্যার সমাধান হয়ে যায়, আঞ্চলিক সমস্যা তা কিন্তু না। কিন্তু একটা বিরাট সুবিধা আছে, এই যে শীর্ষ বৈঠকে যেটা হয়, সব রাষ্ট্র বা সরকার প্রধান একসাথে হয় এবং সাইডলাইনে প্রচুর মিটিং হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি সার্কের ক্ষেত্রে অন্তত এই সার্কের নিজস্ব যে বিষয়গুলো সেগুলোর বাইরে একটা বিরাট সুবিধা ছিল কিন্তু এই পারস্পরিক মেলামেশা। বিশেষ করে সব দেশের সাথে সব দেশের তো সম্পর্ক অতটা ভালো না, কাজেই দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেখানে আদান প্রদান হচ্ছে না। কিন্তু যেটা হতো যে সার্ক সামিটে গিয়ে তারা প্রত্যেকের সাথে দেখা করতে, ঠিক আছে সমস্যা আছে, তার কিছু তো অন্তত সেটাকে স্তীমিত করার ব্যবস্থা, সমাধান না হোক অন্তত ফ্লেয়ার আপ না করে, সেক্ষেত্রে এই যে মিথস্ক্রিয়াটা হতো সবগুলো দেশের মধ্যে, আপনি চিন্তা করেন 8টা দেশ কিন্তু 56টা মিটিং কিন্তু হয়ে যেত। তো এটা খুব কাজে লাগতো। সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছে। আমি মনে করি যে 10 বছরে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই, যে আমাদের রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে দেখা সাক্ষাৎ একেবারেই হচ্ছে না। সবকিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে আমাদের আগে যারা বলেছেন আমার আগে তারাও এটা বলেছেন যে সবকিছুর পরে দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয়। এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এখন হয়েছি তো, এখন সামনে থাকলে কি হবে? একটা দীর্ঘ সময় ধরে যে কোনো সামিট হচ্ছে না, এবং সত্যিকার অর্থে কোনো সামিট না, শুধু মন্ত্রী পর্যায়ের সভা হচ্ছে না, পররাষ্ট্র পর্যায়ের যে স্ট্যান্ডিং কমিটি সেটা সভাপতি হচ্ছে। কাজেই শুধুমাত্র টেকনিক্যাল কমিটিগুলো এবং সচিবালয়ের কাজ করছে যেটুকু তাদের পক্ষে সম্ভব। অর্থাৎ দেখুন, এর মধ্যে 2জন সার্ক সেক্রেটারি জেনারেল কাজ, 2জন বা 3জন কাজ শুরু করেছেন, শেষ করেছেন, তারা একটি সামিটও কিন্তু করতে পারেন, একটি মিনিস্টার মিটিংও করতে পারেন। এটা তাদের জন্য এক ধরনের দুঃখজনক এবং সব দেশের জন্যই এটা একটা খারাপ বিষয়। মুচকুন দুবের নাম আপনারা সবাই প্রায় জানেন। মুচকুন দুবে ভারতের এখানে হাই কমিশনার ছিলেন, পরে পররাষ্ট্র সচিব ছিলেন, এবং মুচকুন দুবে কিন্তু আমার জেনারেল বিচারে উনি আঞ্চলিক যে একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগুলিতে তিনি খুব পজিটিভ ছিলেন। আমি বলবো যে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে উনি খুব পজিটিভ ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময়। তার আগে ঢাকায় এসেছিলেন, তখন সাংবাদিকরা আপনাদের মধ্যে অনেকে কেউ ছিলেন কিনা জানি না, তারা প্রশ্ন করেছিলেন যে সার্ক কি মৃত? উনি একটা খুব চমৎকার দিয়েছেন যে মনে হচ্ছে মৃত, তবে তাকে খবর দেবেন। মনে হচ্ছে মৃত কিন্তু খবর দেবেন, কারণ এটা আবার জেগে উঠতে পারে। আমাদেরকে
আশাবাদী হতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সামনে আসলেই সার্ককে ভিজিবিলিটি করা যায় কিনা। ঠিক আছে, খুব বেশি সাফল্য আমরা কিন্তু আশা করবো না, কারণ আমরা সামিট লেভেল যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম এরপরে অগ্রগতি তত বেশি হয়নি, এটা আমরা জানি। আমি এখানে একটি কথা শুধু উল্লেখ করে আমার পূর্ববর্তী বক্তারা তাদের মতামত দিয়েছেন, অবশ্যই সেগুলি প্রাণীযোগ্য, কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইব পেয়েছি কিন্তু আব্দুল আলম মিন্টু সাহেবের বক্তব্যে। উনি ওই কন্ট্রোভার্সিতে জানেন, উনি বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ, অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথে হতে চাই। আমরা চাই যে আমাদের সবারই, বিশেষ করে এটা সবচেয়ে দরিদ্র অঞ্চল, কিন্তু অন্যতম সবচেয়ে বলবো না, আফ্রিকাতে ছিলাম, দারিদ্র কি আমি সেটা আমি সেটা দেখে এসেছি, প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে, প্রচন্ড চরম দারিদ্র আছে সেখানে। কিন্তু কতগুলো জিনিস খেয়াল করবো, আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায়, কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক, যত কিছু থাকুক, 50টি দেশ একসাথে ভোট দেয়, আমরা কিন্তু করি না সেটা। এটা আমাদের একটা বিরাট দুর্বলতা। 50টি আফ্রিকান দেশ একদিকে যখন ভোট দেয় তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু ভারী করে দেয়, যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে খুব সহজে। খেয়াল করে দেখবেন আপনি জিনিসটা, প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ঢুকে পড়তে পারে। এটা তাদের কিন্তু অনেক সুবিধা হয়, যে সুবিধাটা আমরা পাচ্ছি না। এখানে একটা অত্যন্ত বড় শক্তিশালী দেশ ভারত আছে, সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে, তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো, আমাদের অন্যদেরও সুবিধা হতো। কিন্তু সেটা দুঃখজনক হচ্ছে না। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে, ভারতের অর্থনীতি অনেক বড়, কিন্তু এই যে এখন গত 2-3 মাস যাবত যে ব্যবসা মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক, সেটা কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে? বাংলাদেশকে এফেক্ট করছে না, এত বড় অর্থনীতির দেশ ভারত, তাকে তো এফেক্ট করছে। পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না, কিন্তু এফেক্ট কিন্তু করছে। আপনি কলকাতার অর্থনীতি, পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এইসব কারণে। এটা আমরা আশা করব যে এই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো। অচলাবস্থা কাটিয়ে ওঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন, দেখা সাক্ষাৎ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পররাষ্ট্র সচিব আসছেন, আমাদের পররাষ্ট্র সচিবের সাথে। এটা কিন্তু একটা স্ট্যান্ডিং মেকানিজম, এটা অস্বাভাবিক কিছু না। প্রতি বছর একজন যান উপাসে, 15 বছর থেকে একজন আসে পররাষ্ট্র সচিব পর্যায়ে। এটা ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন বলা হয়, এটা দীর্ঘদিন যাবত চলছে। আশা করবো যে তারা একটা পরামর্শ আলোচনা করবে। এবং আবার একটা কথা, আমি ভারতের উচ্চ পর্যায়েও আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে, এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে 5 আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে। এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে। এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশন, আমরা এটা শুরু করি, এবং এটা আমরা শুরু করছি। সার্কের ক্ষেত্রেও আপনারা জানেন যে অত্যন্ত পজিটিভ এই ব্যাপারে। উনি চান, সত্যি চান যে এই জিনিসটা আবার রিভাইভ হোক এবং আমরা আবার একটা আঞ্চলিকভাবে একটা স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। এটা হচ্ছে না, এটা আমাদের শুরু করতে হবে। শুরু করতে গেলে আবার কিন্তু একবারে আমরা সবকিছু করে ফেলতে, চিন্তা না করাই ভালো। এটা সার্কেল কিন্তু মানে যে দেখা সাক্ষাৎ বা মিটিং, তার কিন্তু আবার 3টা স্টেজ আছে, 4টা স্টেজ আছে। সবচেয়ে নিচে হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে মিটিংগুলি হয়, সেগুলি কিছু কিছু হচ্ছে এখন। কিন্তু আমাদের যদি উত্তরণ করতে হয়, তাহলে প্রথমে করতে হবে যে সরাসরি পররাষ্ট্র সচিব পর্যায়ে স্ট্যান্ডিং কমিটি আছে, তার একটা মিটিং আমাদের করতে হবে। আমরা এখন চেষ্টা করবো সেটা করা যায় কিনা, আমরা সবাইকে আমরা যেন ভারত সহ যে আমরা এই পর্যায়ে অন্তত পক্ষে যেন একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং করে ফেলি। স্ট্যান্ডিং কমিটি মিটিং না হলে যেটা সমস্যা হয়, সাব সেক্রেটারিদের পক্ষ থেকে, বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয়, তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারে। স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক কিছু অ্যাপ্রুভ করার। এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার, যেটা সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায়, প্রায় সব সিদ্ধান্ত ওখানে নিয়ে যাওয়া যায়। কিছু কিছু বিষয় থাকে যেটা রেফার করতে হয় সামিট লেভেল। কাজে আমরা যদি প্রথমে পররাষ্ট্র সচিব পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা ওখানে সিদ্ধান্ত নিয়ে একটা বা দুটো মিটিং হয়ে গেল, তারপরে মন্ত্রী পর্যায়ে একটা সভা হোক, তাহলে কিন্তু আমরা অনেকখানি রিভাইভ করতে পারি। এরপরে আমরা চিন্তা করবো যে সামিট করা যায় কিনা। সেটা একটু সময় লাগতে পারে, কিন্তু দেশগুলো তো বা সরকারগুলো স্থায়ী হতে পারে, কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী।
কাজেই এই সার্কের রিজুভেনেশন প্রত্যেকটা দেশের স্বার্থ আছে, আপামর জনগণের স্বার্থ আছে, এবং আমি নিশ্চিত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা অ্যাটিটিউড কিন্তু মানুষের মাঝে আছে। সেটা রাজনৈতিক নেতৃত্বের উপর দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া। সেটা আমরা আশা করবো যে তারা নেবেন। শুরু হোক একটা সঠিক পর্যায়ের বৈঠক দিয়ে, যেটা কিন্তু গত 10 বছরে হয়নি, এবং তারপর আমরা দেখি যে কীভাবে উত্তরোত্তর উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা সামিটে বসতে পারি। তো আমার মনে হয় যে আমার মিঠু বলেছেন যে সবচেয়ে বেশি দরিদ্র, এটা হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি পরস্পরের সাথে সহযোগিতা করি, যদি সঠিক পদক্ষেপে, অবশ্যই দারিদ্রকে দূর করা যাবে। আপনারা জানেন 3টা জিরোর কথা আমি যেটা বলেন, দারিদ্র থাকবে। আমাদের সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে দারিদ্র থাকবে। এই দারিদ্র থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে আমাদের সবাইকে। আমরা কিছুটা সাফল্য যে অর্জন করে নিই তা না, কিন্তু আরো অনেকখানি পথ বাকি আছে, সবার সহযোগিতা লাগবে এটা করার জন্য। আমি মনে করি যে স্যার এখনো খুবই রিলেভেন্ট, যদিও 10 বছর এটা তেমন কোনো অ্যাক্টিভিটি করতে পারেনি। আমাদেরকে এটাকে তার কর্মক্ষমতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে, এবং তারপরে আমাদের সামিট লেভেলে পৌঁছে শুধু স্যার না, বাইলেটারাল ক্ষেত্রেও সেটা অনেক পজিটিভ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। Just a few words before I finish for our friends from the neighboring countries. I would urge you to take this message from here, that the people and the journalists are in favor of rejuvenation of the sun, making it effective again, and take this message to your people, to your governments, and also to the media. They have a very big role to play, and a positive role, instead of just lionizing small incidents into a crisis situation in Bangladesh, which it is not. They should make some contribution in the positive areas for people-to-people contact, better environment between the countries, and rejuvenation of this country. Thank you so much. Thank you.